তিনি ধন্যবাদের উপযুক্ত, যাকে বেশি আমরা ইম্পর্টেন্স দেওয়া দরকার, সেটা হচ্ছে যারা এই সমস্ত সমাজ সচেতনামূলক সম্ভব নয়। এই যে দৃষ্টি, যে সংগঠনটি, সামাজিক সংগঠনটা অনেকগুলো সামাজিক বিষয় নিয়ে কিন্তু ওরা বিভিন্ন রকম প্রোগ্রাম আয়োজন করে থাকেন, এবং তাদের এই আয়োজনটা তখনই সফল হয় তাদেরকে যখন এই প্রোগ্রামগুলো আয়োজন করার জন্য একটু পৃষ্ঠপোষকতা দেয়। স্বাভাবিকভাবে আমরা বলি এগুলোতে অনেক রকম খরচ ইনভলভ থাকে, এবং এই খরচগুলো যারা সংগঠন তারা তাদের মেধা দিয়ে, তাদের শ্রম দিয়ে প্রোগ্রামগুলো করেন, কিন্তু তাদের পক্ষে, অনেকের পক্ষে আসলে আর্থিকভাবে তারা অতটা বেশি সচ্ছল থাকেন না, কারণ এটা তার একটা সেকেন্ডারি জব। তার বেঁচে থাকার জন্য কাজ তাকে অবশ্যই করতে হয়। তার পাশাপাশি এই কাজগুলো তারা অতিরিক্ত দায়িত্ব পালন করেন, যা আমাদের সবার করার কথা, কিন্তু আমরা অনেক সময় পারি না আমাদের সীমাবদ্ধতার কারণে। আমাদের পক্ষে ওনরা করেন, সেজন্য আমরা বেশি বেশি কৃতিত্বের দাবিদার। আমি আবারও ডায়মন্ড সিমেন্ট এবং ডায়মন্ড সিমেন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যারা আজকের এই প্রোগ্রামে, আজকের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, যে সময় স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা আজকে অংশগ্রহণ করেছেন, তাদেরকে। এই বিতর্কের মধ্যে আমরা কি পাই? যে কোনো একটা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমরা যখন একটা বিতর্কের আমরা আয়োজন করি, তখন তার পক্ষে বিপক্ষে যুক্তি, এটা কোনো মারামারি বা এটা কোনো রাজনৈতিক বাকযুদ্ধ নয়। সেটা হচ্ছে একটা জিনিসের উপরে যখন একটা বিতর্কের আয়োজন করা হয়, সেখানে তার পক্ষে বিপক্ষে যুক্তিগুলোকে খাড়া করানো হয়। এই জন্য যারা তার্কিক থাকেন তাদেরকে অনেক লেখাপড়া করতে হয়, তাদেরকে অনেক কিছু জানতে হয়, তার পক্ষে বিপক্ষে, তার নেগেটিভ পজিটিভ সবগুলো জানতে হয়। এগুলো জানার পরে উনি ওনার ওই প্রতিপাদ্য বিষয়ের বা ওই নির্ধারিত বিষয়ের পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলো খাড়া করেন। এক পর্যায়ে গিয়ে আমরা কোনো একটা দলকে আমরা বিজয়ী ঘোষণা আমাদের করতে হয়, যদি অত্যন্ত কষ্টের কাজ, বিচারকের সেই কষ্টের কাজটা করে থাকেন। আমরা যারা দর্শক বা আমরা যারা শ্রোতা, তাদের লাভ হচ্ছে, আমরা যারা সমাজে আমরা যারা বাস করি, আমাদের লাভ হচ্ছে যে আমরা একটা সত্য জিনিসটাকে আমরা এদের মাধ্যমে জেনে নিতে পারি, এবং তার সুবিধা অসুবিধাগুলো যেটা আমাদের কাছে অজানা ছিল, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে বা সুযোগের সীমাবদ্ধতার কারণে, সেটা আমাদের আইডিয়াটা আমরা পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য তাদেরকে আমার এই যারা আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি একটি বিষয়ের উপর কথা বলতে চাই অল্প 1 মিনিট, যে নিরাপদ সড়ক চাই, এবং এখানে হেলমেটের কথা বলা হয়েছে, গতির ব্যাপারে কথা বলা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা মৌলিক উপাদান, একটা হচ্ছে হেলমেট, আর একটা হচ্ছে গতি কমানো। কিন্তু দুটাই কিন্তু এই দুটো দিয়েই কিন্তু পুরো জিনিসটা কভার করে না। এর বাইরেও আসলে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, যদি এগুলো কী ফ্যাক্টর এখানে আমার দ্বিমত করার কোনো সুযোগ নাই, বাট এর বাইরে অন্যান্য যে ফ্যাক্টরগুলোকে আমাকে কনসিডার করতে হবে টু মেক দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ সেফ, টু মেক মাই জার্নি সেফ। আমাকে আরও অনেকগুলো ফ্যাক্টরে আপনাকে হিসাবে আনতে হবে। সেই হিসাব হলো যে আমি মনে করি যে প্রথমে আমি আমাকে দিয়ে বলি, মনে করেন রাস্তায় আমারও একটা গাড়ি থাকে, আমি কখনো চালক, কখনো আমি প্যাসেঞ্জার, কখনো আমি এই দুটাই নর্মালি, অথবা কখনো আমি পথচারী, কখনো পায়ে হেঁটে যায়, কখনো আমি রাস্তা পার করি। আসলে একজন দক্ষ ড্রাইভার, একটা ভালো হেলমেট, কম গতি সম্পন্ন গাড়ি হলেও আমরা তো মাঝে মাঝে ঠেলা গাড়ি নিচেও পড়ি, আমরা তো গরু গাড়ির নিচেও পড়ি, ঘোড়া গাড়ির নিচেও পড়ি। তাইলে কি আপনি বলবেন হেলমেট থাকলে আমি পড়তাম না? এখন হেলমেট কার কথা বলছে? হেলমেট কি আমাকে পড়তে বলছেন, না ড্রাইভারকে পড়তে বলছেন, না প্যাসেঞ্জারকে বলছেন, না পথচারীকে পড়তে বলছেন? এই জায়গায় আমার ডিবেটটা। আসলে হেলমেট, আমরা একটা ছোটোবেলায় গল্প করেছিলাম, কুইনাইন জর্জ সারাবে, কিন্তু কুইনাইন সারাবে হেলমেট আমি পড়তে শিখি। হেলমেট পরার পরে আমি যে ব্যবহার হই, হোয়াটস রং উইথ দ্য হেলমেট দেন, এরপরে এক্সচেঞ্জ করতে আমি হেলমেটের দোষ দিতে পারি না, ঠিক কিনা? অথবা
আমি আইন কানুন কিছুই জানি না, আমার ড্রাইভিং লাইসেন্স ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আছে, আমি আইন কানুন জানি না, গাড়ি ভালো চালাতে পারি কিন্তু আইন জানি না। তাহলে আরেকটা প্রবলেম, আমরা যারা পথচারী, আমি নর্মালি যখন রাস্তা খালি থাকে তখন পার হই না, আমি জেব্রা ক্রসিং দিয়ে পার হই না, আমি পার হই যখন গাড়ি চলে তখন অথবা আমি যেখান দিয়ে পার হওয়ার নিষেধ সেদিক দিয়ে আমি চলি। আমার জন্য ফুটপাথ দেওয়া হয়েছে সেটা আমি কখনো উঠতে চাই না, কখনো আমি দেওয়া হচ্ছে না। আমি ওভারব্রিজ দিয়েছে, আমাদের ওভারপাস দিয়েছে, সেখানেও আমি কখনো উঠতে চাই না, সেটা আমি ব্যবহার করতে চাই না। আমি আসলে তর্কের পক্ষে আমি যাচ্ছি না, এই ফ্যাক্টরগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সরকারের অনেক দায়-দায়িত্ব রয়েছে, সরকার আসে, সরকার পরিবর্তন হয়, সরকার যায়, কিন্তু দেখবেন এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু সরকার কিন্তু খুব বেশি স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। কারণ হচ্ছে সরকার কোনো পলিটিক্যাল পার্টির কাছে বা তার অনুসারীদের কাছে অনেক সময় জিম্মি থাকে। ট্রান্সপোর্টের ব্যবসাটা একটা বিরাট ব্যবসা, আমরা সবাই জানি, এবং ট্রান্সপোর্টে যারা নেতৃত্ব দিয়ে থাকেন তারা ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয় দায়িত্বও পেয়ে যান। দায়িত্ব উনি না পেলেও উনি এমন এক মন্ত্রণালয়ে থাকে বা অথবা দলের এমন একটা পদ উনি দখল করেন বা আসীন থাকেন, সেখান থেকে উনি খুব স্মার্টলি কিন্তু এই সড়কের ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করে থাকেন। এবং সবসময় এটা আমরা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে, ব্যতিক্রম নাই সে কথা আমি বলতে চাই না, বেশিরভাগ ক্ষেত্রে আমি প্রত্যেকটা সিদ্ধান্ত আমার পক্ষে নেওয়ার চেষ্টা করি, সেটা পরিবারে হোক, সেটা আমার সংসার জীবনে হোক, আমার ব্যবসায়িক জীবনে হোক, আমার সামাজিক জীবনে হোক, আমার রাষ্ট্রীয় জীবনে হোক, প্রতিটা সিদ্ধান্তের ক্ষেত্রে আমি কিন্তু একটু একপেশে, আমি আমার পক্ষের জিনিসটাকে বেশি সাপোর্ট করে থাকি। সুতরাং যারা এই আইন প্রণেতা, তাদের সঙ্গে যারা সংশ্লিষ্ট, আমি তো আগেও তাদের একটা রাজনৈতিক পরিচয় থাকে, আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের কথা বলছি না, কিন্তু সব রাজনৈতিক দলের কথা বলছি আমি। সেই জিনিসগুলো থেকে আমরা আসলে বের হতে না পারলে, হেলমেটকে যত স্ট্রং করেন আপনি, গতি যতই কমাতে থাকেন, আমি বললাম না গতি ছাড়া তো আমি অ্যাক্সিডেন্ট করি, দাঁড়িয়ে থাকলেও আমার অ্যাক্সিডেন্ট হয়, ঠিক কি না? সুতরাং এই জায়গাটাই আসলে আমাদের দরকার। সেটার জন্য হচ্ছে আমার ভিতরে একটা মানুষ আছে, কিন্তু আমি কিন্তু জানি সেটা যখন আমি বাথরুমে ঢুকি, ঘরে যখন একা থাকি, অথবা যখন লাইট নেবাই, যখন আমি একা শুয়ে থাকি, বা আমার পাশে জিনিস আমার স্ত্রী হোক বা অন্যরা, মা হোক, বাবা হোক, ভাই বোন, ওনারা যখন ঘুমায় যায়, যখন বুঝতে পারে, তখন আমি চিন্তা করতে আসলে আমি সারাদিন এই কাজটা করেছি, এর মধ্যে এগুলো ভালো ছিল, এগুলো খারাপ ছিল। আমি আমার যখন বিচারক হয়ে, আমার যখন আত্মসমালোচনা করে বুঝতে পারি। তো আমরা যারা আসলে স্টেক হোল্ডার, আমার ভূমিকা ড্রাইভার হতে পারে, আমার ভূমিকা আমি প্যাসেঞ্জার হতে পারি, আমার ভূমিকা পথচারী হতে পারি, আমার ভূমিকা আমি রাজনৈতিক কর্মী হতে পারি, আমি রাষ্ট্রদের নেতা হতে পারি, আমি মন্ত্রী হতে পারি, আমি আইন প্রণেতা হতে পারি, আমি ম্যাজিস্ট্রেট হতে পারি, আমি পুলিশ হতে পারি, যেই নামে আমাকে ডাকা হোক না কেন, প্রত্যেক নামের সঙ্গে আমার কিছু দায়বদ্ধতা আছে। আপনি বলেন, কোনো দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট তো সারাক্ষণ আপনার পাশে থাকতে পারবে না। আমি মনে করি না যে আমার দেশে আইনের কোনো সীমাবদ্ধতা আছে, যথেষ্ট আইন আছে। ওই যে আমরা বলি আমাদের জ্ঞান আছে, আমল নাই, আমাদের জ্ঞান আছে, আমল নাই। একটা গল্প আমি প্রায়ই বলে থাকি ক্লাসে বা অন্য জায়গায়, আমরা যারা, বলা ঠিক হবে কি আমি জানি না, আমার সামনে যারা বয়সে অনেক তরুণ, তারা এটা হজম করতে পারবে কিনা আমি জানি না। ধর্মীয় ব্যাপার বলতে গিয়ে আমি এক্সাম্পলটা দিয়ে বাসায়ও দিয়ে থাকি। আমরা, এটা সত্য, এই বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, এখানে আমরা অধিকাংশ মুসলমান সবাই আমরা জন্মসূত্রে মুসলিম হয়ে গেছি, জন্মসূত্রে মুসলিম হয়ে গেছি। আমাদের কোনো যুদ্ধ বিগ্রহ বা কোনো বাধা ছিল না এই মুসলমান হওয়ার পক্ষে। আমি আমার মায়ের পেট থেকে হওয়ার পরে, মায়ের পেট থেকে হওয়ার সময় আমি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, এটা আমার একবারে জন্মসূত্রে পাওয়া। সুতরাং এই জন্মসূত্রে পাওয়ার কারণে সেটার যে দায়িত্ব আমরা ঠিকমতো পালন করি না। আপনি দেখেন যারা অন্য ধরনের বাইরে, জাপানে যান, ইংল্যান্ড, আমেরিকায় যান, তাদের কিন্তু আমাদের ধর্মীয়ভাবে আমাদের যে দায়িত্ব আছে সেটা আমরা কিন্তু আমল করি না। ওরা দেখবেন এগুলো আমল করে, কিন্তু ওদের কাছে ওই ধর্মটা নাই। এরা মিথ্যা কথা বলে না, ব্যাপারা গাড়ি চালায় না,
আর রাস্তা পার হওয়ার সময় ওরা জেব্রা ক্রসিং দিয়ে পার হয়, ওভারপাস ব্যবহার করে, ঘুষ দেয় না, ঘুষ নেয় না, অযথা সময় নষ্ট করে না, ঠিক আছে কি না? কিন্তু আমার কিন্তু আমল নাই, ওরা কিন্তু আমার ওই পরিচয় দেয় না। ওরা বলছে আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি ঠিক আছে, কিন্তু উনি মানুষ হিসেবে যা দরকার সেটা ওনারা কিন্তু আমার চেয়ে বেশি পালন করতেছে। আমি বোঝাতে পারছি কিনা জানি না, আমি জানি না ছোটো কোমর মধ্যে সুবিধার জন্য আমি কোনো কনফ্লিক্টের কারণ হচ্ছে কি না। আই এম সরি রিয়েলি ফর দ্যাট। তো ওই যে আমি আমলের শব্দটা কানলাম এই কারণে, আমি যখন বিদেশে লেখাপড়া করেছি আমার প্রায় সময় যাওয়া লাগে, পারিবারিক কারণে বিভিন্ন সময় যাওয়া লাগে। ওখানে যারা ধর্মকর্ম করে অনেক 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 বেশি পারফেক্ট। ওদের ড্রেস, লেবাস, আচার আচরণ মসজিদে আমাদের দেশের চাইতে অনেক অনেক ভিন্ন, আপনি কল্পনাই করতে পারবেন না। আমরা এখানে ধর্মকর্মটাকে এমনভাবে পালন করি, করতে হয় দেখে করি, এরা সত্যি করে তারা কিন্তু তা করে অন্তর থেকে, বিশ্বাস করেন। তাদের পোশাক আশাক দেখলে আপনি বলবেন যে আরে এই পোশাক তো আমি বিয়েতে পরে যাই, এত দামি পোশাক পরে আসছে, বলতে আমি তো আল্লাহর কাছে এসছি, সৃষ্টিকর্তার কাছে আসছি, আমি এখানে তো ভালো পোশাক পরতে হবে। কিন্তু আমরা উল্টাটাই করি, ঠিক কিনা? তো এই জায়গায় আমার যেটা আপনারা বারবার বলেছেন মানসিকতার ব্যাপারটা, হ্যাঁ সেই মানসিকতা হচ্ছে আপনাকে দিয়ে শুরু করেন, আমাকে দিয়ে শুরু করি। আমি আমার পথচার, আমি যে রাস্তা পার হবো, আমার যারা আমরা পয়েন্ট করবো, শুধু ড্রাইভার হেলমেট গাড়ির সঙ্গে আমরা সবসময় আমাদের আমি কনসিডারে থাকতেছি, কিন্তু আসলে সেইটা নয়, ওটা একটা ফ্যাক্টর, ঠিক না? তার পেরিফেরি তার অনেকগুলো ব্যাপার আছে, সেগুলোকে আপনি গোছায় না আসতে পারলে, আপনার গ্রামে বাড়ি আছে কিনা আমি জানি না কারো, আমি নিঃসন্দেহে এদের সবার গ্রামে বাড়ি আছে। ধাইজা বলে একটা, ধাইজা। যখন আমি নানার বাড়িতে মহেশখালী কক্সবাজার যেতাম, মাছ ধরার সময় ভোরবেলায় নানা বলে রাখতো, নাতি আজিয়ে বেইন্ডে ফয়েন্ট ওডম করে ফদর না ফদর হাম করে দিই, কী কাজ করে দেবেন উনি? বলতে আমি মাছ ধরবো, আমরা ওই ঘোড়াটা মাছ ধরবো, ওই গোদাটা মাছ ধরবো। এক সেকেন্ড, পতনের ধার্যাটা মানে এটা একটা ট্র্যাপ, এটা একটা ওই যে শলা দিয়ে করা, সবগুলো লাগানো, আস্তে 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 পথের পুরো পুকুরটাতে দেওয়া হয়, আস্তে আস্তে এটাকে ক্লোজ করায় করতে করতে একটা নির্দিষ্ট মাঝখানে নিয়ে আসা হয়, সব মাছগুলো ওখানে ট্র্যাপড হয়, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তারপর ওখান থেকে ওদের নাতি দেওয়ার এবার তো তার দৈত্য অসুবিধা হইতো না। তো লাস্ট যখন কী করে, এবার এটা একেবারে ছোটো করে এটাকে উপরে ওঠায় হয়, ভিতরে সবগুলো মাছ। তো আমি যেটা বলছি যে এগুলো ঠিক আছে বাইরের, কিন্তু তার বাইরে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলোতে আসলে শুধু গাড়ির মালিক, গাড়ির চালক, হেলমেটের বাইরেও অনেক জিনিস আছে। আপনার গাড়ির ইঞ্জিন ঠিক আছে কিনা আপনি কিন্তু এটা টেক কেয়ার করতেছেন না। আপনার ড্রাইভার বললে আপনি চেতে যাচ্ছেন, আপনি গরম হয়ে যাচ্ছেন, এই ড্রাইভার স্যার এখানে তো মোবিল লিক করতেছে, এখানে ব্রেক ওয়েল করে যাচ্ছে স্যার, এখানে স্যার এটা শব্দ করতেছে স্যার, আমার ওই জিনিসটা কাজ করতেছে না স্যার, ব্রেকে কাজ করতেছে না, বেটা হালিয়ে দিয়ে হালি ঠিক হয়েছে বেটা, আজ আমার ফাইকে হতো না, গাড়ি চলা তাড়াতাড়ি চলা, স্যার ক্লিয়ার? সো ইউ আর টেকিং দ্য রিস্ক। আমি জীবনের ফিলসফি আমি ফলো করি, এটা হচ্ছে আমি মরে যাওয়ার পরও এই পৃথিবী থাকবে, আমি মরে যাওয়ার পরও প্রিমিয়ার ইউনিভার্সিটি থাকবে, ঠিক কি না? আমি কিন্তু এই পৃথিবীর জন্য একদম এসেনশিয়াল নই। কেন আমি আমাকে এত গুরুত্বপূর্ণ মনে করতেছি? যে কাজটার জন্য আপনি আমি যদি এই মুহূর্তে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আমি না থাকলে, কালকে সকালে না থাকলে আর চলবে না, ইটস রিয়েলি টোটালি রং আইডিয়া। আমি যাওয়ার পর বহু এসএসএলআর আসবে, ইউনিভার্সিটি আমার চাইতেও ভালো চালাতে পারবে হয়তো বা, কিন্তু আমি মনে করি যে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যেন আমার সব কিছু যে ওরা আমি নিয়ম মানতে চাই না, আমি সবার আগে যেতে চাই, আমি প্রত্যেকটা কিছু ফার্স্ট হতে চাই, আমি নিয়মের তোয়াক্কা করি না, আমি আইনের তোয়াক্কা করি না, ঠিক কি না? এটা দেখবেন আমিও করি, ড্রাইভারও করে, গাড়িও করে। আপনি ড্রাইভারকে শিখাই দেন তাড়াতাড়ি যাও, জোরে চলো, আমার দেরি হয়ে যাচ্ছে, বেটা দেরি হয়ে যাচ্ছে, ওদিকে যাও, রং সাইডে যাও। সো ইউ আর গিভিং বার্থ অফ আ প্রবলেমস ইন দ্য রোড। আমিও কিন্তু দুর্ঘটনার কারণ। সবাইকে ধন্যবাদ। আমরা সবাই সঠিক প্রোগ্রামের এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি।